শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। বিশ্লেষক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামাত ইসলামের এই ইস্তেহার এত বেশি যুগ উপযোগী এবং সময় উপযোগী হয়েছে এবং আধুনিক স্মার্ট হয়েছে, এর সমকক্ষ এর চেয়ে ভালো আর ইস্তেহার হয় না। বিএনপি যদিও এখনো দেয় নাই। তার ওয়াইফ কর্ম করেন, হ্যাঁ উনিও ডাক্তার, ওনার দুইটা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। তার মানে কি ওনার ঘরের তিনজন মানুষই তো নারী, তারা বাইরে কাজ করতেছে, জব করতেছে। তাহলে উনি কি ওনার মেয়েকে, ওনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে? সাধারণ অঙ্ক ভাই। দেখি যাও ফ্যামিলি কার্ড মানে বাজারে গিয়ে বাজার সদাই করলে 50% ডিসকাউন্ট পাওয়া যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারেক রহমান যদি এনা ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দিল নি, তাইলে কলে দুটা বউ পালে হনি। এখনই গান ধরেন চ্যাংড়া মেড়ারা, বিএমপি পায়ে পরি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। দর্শক, এবার বেশি খেতে গিয়ে বিএনপির একই হাল হলো, হাতে নাতে ধরা খেল বিএনপি। অন্যদিকে জামাতে ইসলামের ইস্তেহার নিয়ে আন্তর্জাতিক মহলে একই তুলকালাম এবং জামাতে ইসলামের আমিরকে নিয়ে ছড়ানো চক্রান্তে যারা জড়িত তাদের নাম প্রকাশিত হয়েছে। দর্শক, এসব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। সত্যি ইউনূসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি। এই ফাঁদ থেকে বিএনপি বের হতে পারবে না। দর্শক, একদিকে বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করছে, মাদক ব্যবসা করছে, বিএনপি নেতারা, ছাত্রদল নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা মাদক সহ সেনাবাহিনীর হাতে আটক হচ্ছে। অস্ত্রের কারখানা, তাদের কাছে অস্ত্রের কারখানা সহ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, এবং দেশীয় বিদেশি অস্ত্রশস্ত্র সহ নিয়মিত বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে। এটা এখন কমন চিত্র। আমরা দেখছি যে সেনাবাহিনী নড়ে চড়ে বসেছে, সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে, সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি আর একটা ভেজাল বাজিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে। বিএনপি কার্যত ষড়যন্ত্র করে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত, কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরে মব ক্রিয়েট করছে। দর্শক, সেই মবের বিরুদ্ধে এবার ইউনূস সরকার সোচ্চার। দেখেন, একটা দল কতটা নির্লজ্জ হলে সরাসরি চাঁদাবাজির দাবিতে আন্দোলন করতে পারে। চাঁদাবাজির দাবিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব একদম বন্ধ করে দিতে পারে, অচল করে দিতে পারে। চট্টগ্রাম বন্দরে বিএনপি সন্ত্রাসীরা যে আন্দোলন করছে, যে দাবিতে বন্দর অচল করে দিয়েছে, এটা কোর্টের বিরুদ্ধে, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান কর্মসূচি, এবং চান্দা খাওয়ার দাবিতে। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা একটা অংশ, তাও সব না, বিদেশিদের হাতে দেয়া। কিছু কিছু ডিপি ওয়ার্ল্ড, কিছু কিছু সেই ডেনমার্কের কোম্পানি, এগুলো তাদের কাছে দিলে চান্দাবাজি করা যাবে না, এবং হাজার কোটি টাকার যে অবৈধ ব্যবসা বাণিজ্য হয় চট্টগ্রাম বন্দরে, এটা করতে পারবে না। এই কারণে তাদের মাথা খারাপ। 2 দিন পর তো তোমরা এমনিই পালাবা, তোমরা ক্ষমতা আসতে পারবে না, তাহলে চাঁদাবাজিটা করবা কিভাবে? চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে না দিলেও তো তোমরা পালাবা। হ্যাঁ, দেশ ছেড়ে পালাতে হবে না, এদেশ সবার, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, কিন্তু চান্দা খাওয়ার জায়গা থেকে পালাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চান্দাবাজি শেষ। জামাত ক্ষমতা আসার সাথে সাথে চান্দাবাজরা অটো ঘরে ফিরে যাবে। চট্টগ্রাম বন্দর, বিশ্লেষক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামাত ইসলামের এই ইস্তেহার এত বেশি যুগ উপযোগী এবং সময় উপযোগী হয়েছে এবং আধুনিক স্মার্ট হয়েছে, এর সমকক্ষ এর চেয়ে ভালো আর ইস্তেহার হয় না। বিএনপি যদিও এখনো দেয় নাই, সামনে দেবে হয়তো, এটি দেখে তারা এখান থেকে
শিক্ষা নিয়ে দেবে। তো বিএনপির ইশতেহার দেখলে পরেই বোঝা যাবে তখন, এবং তুলনা করা যাবে। যাই হোক, আমার আলোচনা আজকে এই বিষয় নয়। আমি আজকে একটি অন্য রকম একটি বিষয়ে আলাপ করতে চাই। আমার এই বক্তব্য যদি জামাত ইসলামের কোনো ঊর্ধ্বতন নেতৃবৃন্দ শুনে থাকেন বা কোনো দায়িত্বশীল যদি শুনে থাকেন, আপনারা নিজেরা এটি ভাববেন এবং কেন্দ্রে এটি পৌঁছানোর ব্যবস্থা করবেন। কারণ আজ কয়েকদিন ধরে আমার কাছে 2টি কেন্দ্র থেকে বিভিন্নভাবে মেসেজ করা হচ্ছে এবং আমি ক্রস চেকিং করেছি। ক্রস চেকিং করে আমি এটি সত্যতা পেয়েছি। আমি প্রথমেই আসি রাজবাড়ী 2 আসন পাংশা এবং বালিয়াকান্দি নিয়ে যেটি গঠিত। এখানে জোটের পক্ষ থেকে এনসিপি কে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এখানে সৈয়দ জামিল, তিনি আমাদের বন্ধু মানুষ, উনি লেখক মানুষ, কবি সাহিত্যিক, খুব উচ্চ মার্গের কবি তিনি, এবং দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে এত বলিষ্ঠ ভাষায় কবিতা লিখেছেন যা অন্য কারো পক্ষে সম্ভব নয় বাংলাদেশে। আমরা তার সাক্ষী। তো সৈয়দ জামিল হয়তো ওখানে একটু অপরিচিত, যেহেতু তিনি ঢাকায় থাকেন, এবং কবি সাহিত্যিকরা সাধারণত একটু উচ্চ মার্গের চিন্তা ভাবনা করে, যেটি অন্যদের সাথে কখনোই মিলবে না, অন্যের চিন্তা চেতনার সাথে। যেমনটি কাজী নজরুল ইসলামের চিন্তার সাথে তৎকালীন আলেম সমাজের চিন্তা চেতনা মেলে নাই, যার কারণে তারা কিন্তু কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিয়েছিল। পরবর্তীতে কাজী নজরুল ইসলামের কাছে তারা ক্ষমা চেয়েছে। আল্লামা ইকবালকেও আলেম সমাজ একসময় কাফের ফতোয়া দিয়েছিল, তার কাছেও কিন্তু আলেম সমাজ পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, পরে যখন তারা বুঝতে পেরেছে। এরা বুঝতে পারে, কিন্তু কবিরা যেটা বুঝতে পারে তার 100 বছর পরে গিয়ে তারা বুঝতে পারে। যাই হোক, সৈয়দ জামিলের কিছু কথাবার্তা শুনে ওই এলাকার জামাত ইসলামের যে সমস্ত কর্মী সমর্থকেরা আছেন তারা তাকে ভোট দিবেন না। যে একজন নাস্তিক মানুষ, তারা ভোট দিবেন না তাকে। নাস্তিককে কি করে ভোট দিব আমরা? কিন্তু আমরা তার সাক্ষী, তার সাথে আমরা যারা চলেছি আমরা জানি যে তিনি ভিতরে কতটা ইসলাম লালন করেন, তিনি কতটা ইসলামপন্থী। তার ইসলাম পন্থা অনুধাবন করতে হলে, বুঝতে হলে 2-4 পৃষ্ঠা বই পড়ে এটা বোঝা সম্ভব নয়। তাহলে অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখছি এবং খবর পাচ্ছি যে সেখানে জামাতের যে মনোনীত প্রার্থী ছিলেন হারুনুর রশিদ, তাকে যখন কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হলো যে আপনি বসে যান, সেখানে এনসিপির প্রার্থী দেওয়া হবে। এখন শোনা যাচ্ছে হারুনুর রশিদ বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী সেখানে রয়েছেন নাসিরুল হক সাবু, তার সাথে ঘুডু করে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করছেন। এবং আমি কয়েকজনের সাথে কথাও বলেছি, জামাতের কিছু কর্মীদের সাথে, তাদের কথা যে আমরা নাস্তিককে কেন ভোট দেব। তো ভাই, নাস্তিককে যদি তুমি ভোট না দাও, তোমার আমির সাহেব তাদের সাথে যখন এই জোটটা করেছিল, এই সন্ধিটা করেছিল, এইটা তোমাদের হুঁশ ছিল না? আর তোমরা কোন সে কি হয়ে পড়েছো যে তোমরা কেন্দ্রের হুকুম অমান্য করে, কেন্দ্রের নির্দেশ অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সাথে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যাও। এরকম চরম মূর্খতা যদি আপনারা ওইখানে করেন, তাহলে এর জন্য কিন্তু চরম খেসারত দিতে হবে আপনাদের। আপনারা বুঝতে পারছেন না যে বর্তমান বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং এখানে কোন কোন পক্ষ খেলছে, কোন কোন লেভেলের খেলোয়াড় এখানে আছে। শুধু এতটুকু কথা মাথায় রাখেন, এই এনসিপির এই ছেলেপেলেগুলো ছিল বলেই আপনারা কিন্তু জামাত ইসলাম এখন এই যে ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে, এটা কিন্তু এমনি এমনি হয়ে ওঠে নাই, একা একা হয় নাই। এই যে আধুনিক মোনা বিভিন্ন নারী পুরুষ জামাতের পক্ষে বিবৃতি দিচ্ছে, কথা বলছে, হাফ প্যান্ট পরা মেয়েরা জামাতের পক্ষে বিবৃতি দিচ্ছে, এটা কি এমনি এমনি হয়ে গেছে? জামাতের একার কৃতিত্বে এটাই হয়েছে? এই বিষয়টি আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আর আমি জামাতের কেন্দ্রীয় পর্যায়ের যদি কেউ আমার এই ভিডিও শুনে থাকেন, আমি অনুরোধ জানাবো, আপনাদের গায়ের সাথে এমনিতেই চরমুনাই মুনাফেক শব্দটা একেবারে ছেটে দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং রাজাকার শব্দটা যেরকম একেবারে আপনাদের জন্য খাস করে ফেলানো হয়েছে, ঠিক এরকম একটা চক্রান্ত চলছে যে মুনাফেক শব্দ জামাত ইসলামের সাথে খাস করে দেয়া, এরকম কিন্তু চলছে এই চক্রান্ত। এখন যদি জামাতের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের কারণে যদি এই জোটের প্রার্থীদের সাথে কোন রকম বিট্রে করা হয়, তাহলে কিন্তু এই মুনাফেক শব্দটা একেবারে জামাতের গায়ের সাথে সিল মারা হয়ে যাবে। আপনার তো ভাই এইটা দেখার কোনো কথা না কে নাস্তিক আর কে কি। আপনার কেন্দ্র যদি কোনো ইহুদির সাথেও যদি জোট করত, তাহলে আপনি তাকে ভোট দিতেন না? আপনি এর আগে নাস্তিকদের ভোট দেন নাই? আপনি বিএনপির সাথে জামাতের জোট ছিল না, তাদের ভোট দেন নাই? তো বিএনপির সবাই কি আল্লাহর ফেরেশতা, ইমানদার, পরহেজগার? আওয়ামী লীগের সাথে ছিল না, আওয়ামী লীগের লোকজনকে ভোট দেন নাই? তাহলে এখানে এসে এই যে ক্রুশিয়াল মুহূর্তে এসে এই ধরনের সিদ্ধান্ত আপনাদের কে নিতে বলেছে? এর জন্য কিন্তু আপনাদের পস্তাতে হবে।
ঠিক একই ধরনের ঘটনা নরসিংদী 2 আসনে সারোয়ার তুষারের সাথে ঘটছে। যদিও কেন্দ্র থেকে আমরা যতদূর খবর নিয়েছি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠি সেখানে নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়া হয়েছে যে নরসিংদী 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সারোয়ার তুষার, সুতরাং ব্যালট পেপারে যাতে এখানে দাঁড়িপাল্লা প্রতীক না রাখা হয়, যে কোনো কারণেই হোক সেখানে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন নাই জামাতের আমজাদ হোসেন। তার মানে কি এই যে আপনি যেহেতু সিদ্ধান্ত হয়েছে, জোটগতভাবে ওখানে সিদ্ধান্ত হয়েছে যে জোটের প্রার্থী সারোয়ার তুষার, তাহলে আপনি কোন লোভে কোন আশায় এখনো দাঁড়িপাল্লার মিছিল করেন ওখানে? আপনার ভাই এত লোভ কেন? আপনি তো মানে ভালো লোকের পরিচয় দিচ্ছেন না। এখানে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামকে যখন আতিক ভাইকে সরিয়ে দিয়ে নাহিদ ইসলামকে যখন মনোনয়ন দেওয়া হলো, আতিক ভাই আলহামদুলিল্লাহ বলে সরে দাঁড়িয়ে বললেন যে আমি বেঁচে গেলাম। তাহলে আতিক ভাই কোন চরিত্র ধারণ করে? আর আপনি সেখানে জোটের প্রার্থী দিয়েছে, আপনি কেন্দ্রের আদেশ অমান্য করে আপনি দাঁড়িপাল্লার মিছিল করছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য তো তাহলে ক্ষমতা। ওনার ওয়াইফ কর্ম করেন, হ্যাঁ উনিও ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। তার মানে কি ওনার ঘরের 3 জন মানুষই তো নারী, তারা বাইরে কাজ করতেছে, জব করতেছে। তাহলে উনি কি ওনার মেয়েকে, ওনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে? সাধারণ অঙ্ক ভাই। কিন্তু তারপরও দেখেন বড় বড় নেতারা যখন সামনে এইসব বলে, তখন ছোট ছোট নেতাগুলা কি করে জানেন? স্ট্যাটাস দেয়, সাদা শকুন, সাদা শয়তান, কি কি জানি স্ট্যাটাস দেয়। যাই হোক, আমার মনে হয় কি জানেন, এইটা ওই শয়তানও লজ্জা পাইতেছে। হ্যাঁ, শয়তানও ভাবতেছে হায় হায় কোন রাধা চক্করে পড়লাম। এই নির্বাচনের আগে তো আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, মানুষ যদি তাদের দায়িত্ব নিয়ে নেয়, মানে শয়তানের দায়িত্ব যদি মানুষ নিয়ে নেয়, তাহলে তো এরা বেকার হয়ে যাবে। আমার মনে হয় নির্বাচনের আগ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত শয়তানের ছুটি। হ্যাঁ, শয়তানের ছুটি, কারণ আমরাই সেই দায়িত্বটা নিয়ে নিছি। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন এই যে প্রবলেম, এই প্রবলেমগুলা ফেস করতেছে কে এখন? ডাক্তার শফিকুর রহমান স্যার। উপরওয়ালা ওনাকে এই প্রবলেমগুলা কেন দিতেছে? তৈরি করতেছে। হ্যাঁ, তৈরি করতেছে। 12 তারিখের পরে তো ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে এই দেশের। হ্যাঁ ভাই, বহুত বড় দায়িত্ব পালন করতে হবে। হয়তো আপনি বলতে পারেন ভাই এটা কিভাবে আপনি বললেন, কিসের উপরে ভিত্তি করে এই কথাটা বললেন, এটা আপনি আমারে প্রশ্ন করতেই পারেন। তখন আমি আপনাকে বলবো, ওই যে ডাক্তার জাহিদুর রহমান, ওই যে বুদ্ধিজীবী, যার এই যে পিছনের দিকে চুল বাবরি, ওই বুদ্ধিজীবী, উনি কিভাবে বলে যে বিএনপি তো এইবার না, শুধু এই যে এই নির্বাচন হইতাছে, এই নির্বাচন না, এর পরের নির্বাচনও 5 বছর পরও বিএনপি ক্ষমতায় আসবে, জামাতে ইসলাম প্রশ্নই উঠে না ক্ষমতায় আসার। ওই যে উনি যে জ্ঞান থেকে বলে, ঠিক আমি সেম জ্ঞান থেকে বলি। ওনার বিপরীতটা আর কি আমি। উনি যদি এই পক্ষে যায়, আমি এই পক্ষে। আমি বিশ্বাস করতে চাই মানুষ নিরপেক্ষ না, সবাই কারো না কারো পক্ষে থাকে ভাই। এই যে জরিপ যারা চালায়, এরা তো ভাই কারো না কারো পক্ষে। সে যে পক্ষের, ওই পক্ষেরই দেখবেন জয় জয়কার। এখন ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যদি জরিপ চালাই, এখানে তো ভাই ভোট পড়বে 80% জামাত ইসলামের পক্ষে। পড়বে না ভাই? তাহলে আমার জরিপটা ঠিক হইলো না। তার মানে জরিপ টরিপ হচ্ছে একটা ফাঁদ। এগুলা কেউ করতেছে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে, বলতেছে তুমি খুশি থাকো, মানে খুশি কইরা দিতেছে। যার জন্য দেখেন না বেপরোয়া কথাবার্তা, কারণ ওই জরিপগুলা বইলাই দিতেছে। গতকালকেও দেখলাম একটা জরিপে ওনারা সব ভোট পেয়ে গেছে, আওয়ামী লীগ এবং বিএনপি এক হইয়া এই দেশে সরকার গঠন করছে। এরকম জরিপে চলে আসছে, কারণ 70% ভোট তারা পাবে, আর জামাতে ইসলাম ওই 20%, বাকি 10% মিলাজিলা, ওই এনসিপি মিলাজিলা। এরকম জরিপও তো হয়ে গেছে। এই জরিপ দেখা ভাই যে কারো মন ফুর্তিতে বইরা উঠবে। এই জরিপ দেখা ভাই একটু বেপরোয়া হইতে ইচ্ছা করবে, আরে ভাই ক্ষমতা তো আমার হাতেই চলে আসছে। এটা আসবে না মন মানসিকতায়? ঠিক তাই আসছে বইলাই ভাই ওই সাদা শকুন, সাদা শয়তান এই ধরনের কথা বলে। এবং এমনও কথা আমি শুনছি এই জামাত ইসলাম নাকি জালিম, এবং এরা ক্ষমতা আসলে এখানে তালেবান সরকার গঠন কইরা মা বোনদেরকে ঘরের মধ্যে আটকায় ফেলাবে। হ্যাঁ, ওই যে স্ট্যাটাস দিল না, স্ট্যাটাস দিয়ে তো ডাক্তার সাহেব বইলাই দিছে মা বোনদের কি চোখে দেখে। অথচ দেখেন ওনার ওয়াইফ ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। ওনারা তো ঘরের বাইরে যাচ্ছে, অনবরতই যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে কাজে। তার মানে উনি এই কথা বলতে পারে না। কিন্তু আবার উল্টাটা দেখেন, বহুত বড় নেতার ওনার ওয়াইফ খুব বড় ডাক্তার, কিন্তু কোথাও দেখছেন ডাক্তারি করতে? কোন হাসপাতালের সাথে জড়িত? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তার মানে কি জানেন, উনি চায় না ওনার ওয়াইফ বাইরে কাজ করুক, জব করুক, তাই না? এটাই তো প্রমাণ হয়। মানে আমি চাই না বলেই তো আমার ওয়াইফ
এতগুলো সার্টিফিকেট, ওনার যে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।